তুমি একটা গোলমাল ভরা জগতে বাস করো। তোমার মনোযোগের প্রতিটি কোণের ওপর মতামত বন্যার মতো ঢেউ তোলে। সংকট আর তুচ্ছ বিষয়ের মধ্যে প্রতিযোগিতা চলছে। মানুষ ভাবার আগেই প্রতিক্রিয়া দেখায়, পর্যবেক্ষণের আগে বিচার হয়। সবাই নিয়ন্ত্রণ চায়, কিন্তু খুব কমই বুঝতে পারে সেটা কি। এজন্যই স্টোইসিজম গুরুত্বপূর্ণ। এটা কোনো ফ্যাশন নয়, কোনো কফি মাগের ওপর লেখা উক্তি নয়, বরং যখন পৃথিবী নিজের গঠন হারায় তখন স্পষ্টতা নিয়ে বাঁচার একটা পথ। বেশিরভাগ মানুষ স্টোইসিজমকে বিচ্ছিন্নতা বা সহিষ্ণুতা হিসেবে দেখে। তারা মনের পেছনের নকশা বুঝতে পারে না, তারা সিস্টেমটাকে মিস করে। এটাই এই দর্শনের শক্তি। এখানে একটা লুকানো স্তর আছে স্টোইসিজমের, যা কেউ বলে না, কারণ এটা গোপন না, বরং কঠিন। এটা শুধুমাত্র বিশ্বাসের ব্যাপার না, এটা চর্চার দরকার, নিয়ম মেনে চলার দরকার, প্রতিটা মুহূর্ত সচেতনভাবে বাঁচার অঙ্গীকার দরকার। এই ভিডিওটা পুরানো আইডিয়া বা আবেগপূর্ণ কথা বলবে না, এটা স্টোইক চিন্তার গভীরে ফিরে যাওয়া, এমন একটা যাত্রা যা ইতিহাসের সবচেয়ে ধৈর্যশীল মস্তিষ্কগুলো গড়ে তুলেছে। এখানে পালানোর কোনো জায়গা নেই। এখানে তুমি পাবে গঠন, এখানে তুমি দায়িত্ব পাবে, তুমি শক্তি পাবে, এমন শক্তি যা অন্যদের দমনে নয়, নিজের নিয়ন্ত্রণে থাকে। কেউ এই দিকটা নিয়ে কথা বলে না, কারণ এটা ঝকঝকে নয়, বিক্রিও হয় না, কারণ এটা পরিবর্তনের দাবি করে। কিন্তু এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আর যদি তুমি গভীরভাবে দেখতে চাও, স্পষ্টভাবে ভাবো আর সচেতনভাবে জীবনযাপন করো, তাহলে তুমি ঠিক সেই জায়গায় আছো যেখানে থাকা দরকার। চলো শুরু করা যাক। অধ্যায় 1, স্টোইসিজমের অদৃশ্য ভিত্তি। বেশিরভাগ মানুষ স্টোইসিজমকে শুধু তার জনপ্রিয় উক্তি আর সাধারণ ধারণাগুলোর মাধ্যমে চিনতে পারো না। যা নিয়ন্ত্রণের বাইরে, সেটাকে মেনে নিতে হয়। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখো আর মনকে শান্ত রাখো। কিন্তু খুব কমই কেউ এই ধারণাগুলোর গভীর কাঠামোটা খুঁজে বের করে। স্টোইকরা জীবনকে অজানা কোনো দৃষ্টিভঙ্গি হিসেবে দেখেনি, তারা একটা সিস্টেম তৈরি করেছে, একটা কর্মপন্থার ফ্রেমওয়ার্ক গড়ে তুলেছে, যেটা শুরু হয় উপলব্ধি থেকে, চলে বিচার বুদ্ধিতে, আর শেষ হয় সিদ্ধান্তে। প্রতিটা স্টোইক অনুশীলন এখান থেকেই আসে। তারা যা তৈরি করেছে সেটা হলো জীবনের একটা পর্যালোচনার পদ্ধতি, যা বিভ্রান্তি দূর করে। স্পষ্টতা, এমন একটা উপায় যাতে সবকিছু অগোছালো হলেও তুমি নিজের নিয়ন্ত্রণে থাকতে পারো। এটা কোনো একটা বিশেষ শ্রেণীর মানুষের জন্য নয়, এটা কোনো পরিহার বা হাল ছেড়ে দেওয়ার দর্শন ছিল না। এটা সম্পূর্ণ উপস্থিতি আর পূর্ণ সততার সাথে জীবনযাপনের একটা উপায়। এই হলো সেই স্টোইসিজম যেটা অনেকেই আলোচনা করে না। কোটেশনগুলো নয়, বরং কোটেশনগুলোর পেছনের প্রক্রিয়াটা। মার্কাস অরেলিয়াস, এপিকটিটাস আর সেনিকা কোনো ব্র্যান্ড উপস্থাপন করেননি। তারা এমন একটা পদ্ধতি মেনে চলতেন যা আত্মপর্যালোচনায় শুরু হয়। কাজ করার আগে তুমি মনকে পর্যবেক্ষণ করো, কথা বলার আগে তুমি প্রশ্ন করো, বিচার। রাগ বা আতঙ্ক অনুভব করার আগে তুমি তার পেছনের বিশ্বাসটা খতিয়ে দেখো। এটাই স্টোইসিজমের মূল কাজ। স্টোইকরা ভাবনাকেই সব আচরণের মূল কারণ মনে করত। তারা বুঝত যে প্রতিটি বাইরের কাজ একটা প্রক্রিয়ার শেষ ধাপ, যা মনের মধ্যে শুরু হয়। একটা বিশ্বাস গড়ে ওঠে, একটা ধারণা তৈরি হয়, আর ওই ভেতরের সামঞ্জস্য থেকে কথা বা কাজ হয়। কাজ কোনো ঝোঁক থেকে জন্মায় না, এটা জন্মায় মনের যা সত্য, প্রয়োজনীয় আর সঠিক মনে হয় তার থেকে। তাই তাদের দৈনন্দিন কাজ ছিল শুধু কাজ করা নয়। স্টোইকরা, ওদের কাজ ছিল মনের চিন্তা পরিষ্কার রাখা, চোখে সঠিকভাবে দেখতে শেখা, আর সিদ্ধান্তগুলোকে যুক্তি যেটা মেনে চলে সেটার উপর ভিত্তি করে নেওয়া। স্পষ্ট ভাবনা ভাবা কোনো আলাদা অভ্যাস ছিল না ওদের কাছে, এটা ছিল সবকিছুর মূল ভিত্তি। ওদের কাছে স্পষ্টতা ছিল এক ধরনের কর্তব্য। ওরা বিশ্বাস করত যে অস্পষ্ট চিন্তা কাজকে নষ্ট করবে, শৃঙ্খলা দুর্বল করবে, আর আত্মায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই ওরা প্রতিটা ছাপ বা অনুভূতি যা মনের মধ্যে আসে সেটা ভালো করে পরীক্ষা করত। ওরা জিজ্ঞেস করত, এটা কি সত্য? ওরা জিজ্ঞেস করত, এটা কি আমাকে প্রকৃতির সাথে মিলেমিশে বাঁচতে সাহায্য করে? তারা তাদের দর্শন সবচেয়ে ছোটখাট জিনিসেও প্রয়োগ করত, কারণ তারা জানত ছোটটাই বড় ছবি গড়ে তোলে। সত্যকে সঠিকভাবে বুঝতে পারাও এক ধরনের সাহস। স্টোইকরা কখনো ভান করত না যে জীবন আসলে সহজ। তারা অসুবিধা থেকে পালাতো না, তারা নিজেকে এমনভাবে প্রশিক্ষণ দিত যে জিনিসগুলো যেমন আছে তেমনই দেখতে পারে, যেমন তারা চায় তেমন নয়। মায়া ছাড়া বাঁচতে শক্তি লাগে, ভুল সিদ্ধান্ত থেকে বিরত থাকতে সচেতনতা লাগে, আর যখন আবেগ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে তখন যুক্তির প্রতি অনুগত থাকতে একটা কাঠামো লাগে। সচেতনভাবে বাঁচার মানে হলো প্রতিটা সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে নেওয়া। তুমি এলোমেলো চলা না, তুমি কারো নকল করো না, তুমি অন্যদের জীবনের মধ্যে দিয়ে বাঁচো না, তুমি নিজের বেছে নেওয়া একটা কাঠামোর মতো জীবন কাটাও। প্রতিদিন সেই কাঠামোর কাছে ফিরে আসো। যা ভ্রষ্ট হয় ঠিক করো, যা কাজ করে সেটাকে শক্তিশালী করো। খুব কম মানুষ এই ধারাটাকে নিয়ে কথা বলে। খুব কমই বোঝে যে স্টোইসিজম কোনো মেজাজ বা মানসিক অবস্থা নয়, এটা একটা কাঠামো।
আর খুব কমই কেউ এটাকে কাঠামোবদ্ধভাবে প্রয়োগ করে, এজন্য খুব কমই এর পূর্ণ শক্তি পায়। অধ্যায় 2, স্টোইক দৃষ্টিতে পৃথিবীকে বাছাই করার পদ্ধতি। পৃথিবী অনেক ইনপুট দেয়, তুমি না। তাদের নিয়ন্ত্রণ করো। একটা মন্তব্য, একটু দেরি, পরিকল্পনার পরিবর্তন, একটা ব্যর্থতা, এসব ঘটনা, এগুলো এখনও কোনো অনুভূতি বহন করে না। স্টোইকরা এটা ভালো করেই বুঝত। প্রথমে যা তুমি অনুভব করো সেটা হলো সংবেদন, তারপর আসে তোমার ব্যাখ্যা বা ব্যাখ্যা করা। অনুভূতি তৈরি হয় সেই ব্যাখ্যার ওপর। অনুভূতির থেকে কাজ বা প্রতিক্রিয়া জন্মায়। তাই তোমার জীবন বদলাতে চাইলে তোমার ব্যাখ্যা বদলাতে হবে। এই পদ্ধতি স্টোইক প্রশিক্ষণের মূল। তুমি তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রিত রেখে তথ্যগুলো ফিল্টার করো। ঘটনা আর প্রতিক্রিয়ার মাঝে তুমি থেমে যাও। তুমি প্রশ্ন করো, এটা কি আমার নিয়ন্ত্রণে? এটা কি স্থায়ী? এটা কি সত্যিই জরুরি? আমি কি এভাবেই দেখতে চাই? এই প্রশ্নগুলো বন্ধ করে দেয় স্বাভাবিক প্রতিক্রিয়ার চেন। এগুলো রোধ করে রিফ্লেক্স। এগুলো তোমার জীবনের দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। আধুনিক স্টোইক প্র্যাকটিস প্রায়শই শুরু হয় নিশ্চিতকরণ বা গুরুত্বপূর্ণ উক্তি বারবার উচ্চারণ দিয়ে। কিন্তু আসল স্টোইসিজম শুরু হয় প্রতিক্রিয়ার আগে থেমে যাওয়া থেকেই। এটা শুরু হয় সেই খামখেয়ালি মুহূর্তটা অনুশীলন করে, যেখানে উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মাঝে ফাঁক থাকে। ওই ফাঁকে স্টোইক যুক্তি ঢুকিয়ে দেয়। তুমি প্যাসিভ নও, তুমি দুর্বল নও, কিন্তু তোমার শক্তিকে গুছিয়ে রাখা দরকার। সেটা কাঠামোবদ্ধ হতে হবে, সেটা নীতিমালা দ্বারা পরিচালিত হতে হবে। সেটা কখনো তোমার নিজের নিয়ন্ত্রণের বাইরে যা কিছু, তার জন্য সময় নষ্ট করো না। নিজের অহংকার রক্ষা করতে, আরাম খুঁজতে বা নিজের পছন্দবিরোধী যে কোনো জিনিসে প্রতিক্রিয়া জানাতে এ সময় ব্যয় করা ঠিক নয়। সময় দিতে হবে সেই জিনিসগুলোর জন্য যা তুমি নিয়ন্ত্রণ করতে পারো, যা তোমার প্রভাবের মধ্যে এবং যা তোমার দায়িত্বের সঙ্গে মিলে যায়। সেনিকা বলেছিল, যে মানুষ প্রয়োজনের আগেই কষ্ট পায় সে অপ্রয়োজনের চেয়েও বেশি কষ্ট ভোগ করে। যন্ত্রণার আগাম ভাবনা অনেক সময় আসল যন্ত্রণার থেকেও খারাপ। অধিকাংশ মানুষ বাস্তবতার চেয়ে তাদের কল্পনায় বেশি কষ্ট তৈরি করে, যা আসলেই ঘটবে। স্টোইক এটাই দেখে আর অপ্রয়োজনীয় ট্যাক্সটা দিতে চায় না। সে কষ্ট পাওয়ার আগে ঘটনা জানার জন্য অপেক্ষা করে, প্রতিক্রিয়া জানাতে নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করে। সে তার মনকে শিখায় ছায়া দেখে পাহাড় বানানো বন্ধ করতে। অনুশীলনহীন মন যন্ত্রণা বাড়ায়। এমন সব পরিস্থিতি কল্পনা করে যা ঘটে নাই। নীরবতাকে অপমান হিসেবে ধরে নেয়, দেরিকে প্রত্যাখ্যান মনে করে। সে এক কথায় স্থির থাকতে পারে না। বিশ্বাস, অনুমান আর ভুল ধারণার মাধ্যমে কষ্টের স্তর বাড়ায়। এ কারণেই স্টোইসিজম শুরু হয় চিন্তা থেকেই। অনুশাসন। কারণ যদি তুমি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে তোমার চিন্তাই তোমাকে নিয়ন্ত্রণ করবে। প্রশিক্ষিত মন সত্যকে ভয়ের থেকে আলাদা করে, অস্বস্তিকে বিপদ থেকে আলাদা করে, যেটা কষ্ট দেয় সেটা যা ক্ষতি করে সেটা থেকে আলাদা করে। এই পার্থক্য আসে বারবার প্র্যাকটিস আর ভাবনার মাধ্যমে, সচেতন অভ্যাসের ফল হিসেবে। স্টোইক দার্শনিক শিখে যেখানে তার পা আছে সেখানে থাকা, বিচার করার আগে ধৈর্য ধরতে শেখে, প্যানিক না করেই বর্তমান মুহূর্তে ফিরে আসতে শেখে। এটা কোনো বিলাসিতা নয়, এটা একটা জরুরি ব্যাপার যদি তুমি অস্থিতিশীল এই জগতে ভালো করে বাঁচতে চাও। অধ্যায় 3, বিক্ষিপ্ততা এড়ানোকে নৈতিক কর্তব্য হিসেবে দেখা। খুব কম মানুষই বিক্ষিপ্ততাকে নৈতিক বিষয় হিসেবে দেখে, কিন্তু স্টোইকরা দেখত। তাদের মতে মনোযোগী হলো চরিত্রের শুরু। যদি তোমার মনোযোগ ছড়িয়ে ছিটিয়ে থাকে, তোমার কাজও অসংগঠিত হবে। যদি তোমার মনোযোগ তুচ্ছ জিনিসে আটকে যায়, তোমার সিদ্ধান্তের গভীরতা থাকবে না। তারা অপচয়কৃত মনোযোগকে আত্মার নীরব ক্ষয়ক্ষতি হিসেবে দেখত। এটা শুধু সময়ের অপচয় ছিল না, এটা মনের শাসনে ব্যর্থতা ছিল। তুমি যাকে মনোযোগ দাও তা তোমার মূল্যবোধের প্রতিফলন, আর তোমার মূল্যবোধই গড়ে তোলে তোমার কথা বলার ধরন, চলাফেরা, অন্যদের সঙ্গে আচরণ আর জীবন কাটানোর ধরনই তোমার পরিচয় গড়ে তোলে। মনোযোগী পরিচয়, মনোযোগী সুনাম তৈরি করে। তুমি যেই জিনিসে মনোযোগ দাও সেটার সাথে পরিচিত হয়ে ওঠো। যদি তোমার চিন্তা গোলমাল দিয়ে প্রভাবিত হয়, তাহলে তোমার বিচারও সেই গোলমালের দ্বারা প্রভাবিত হবে। এটা ছোট একটা ভুল না, এটা মূলগত একটা ভুল। মনোযোগ নষ্ট করলে তোমার ভিতর দুর্বলতা আসে। মন নতুন কিছুর পিছনে ছুটে বেড়ায়। অনুভূতি সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে শুরু করে। অগ্রাধিকার গুলিয়ে যায়। দিনটা পূর্ণ হয় কিন্তু ঠিকমতো পরিচালিত হয় না। আর যখন কাঠামো ভেঙে পড়ে তখন বিভ্রান্তি বাড়ে। মানুষ পরিষ্কার বোধ থেকে দূরে সরে যায়। তারা না বলার শক্তি হারায়। তারা আবেগকে নিয়মের জায়গায় বসতে দেয়। স্টোইকরা এটা স্পষ্টই দেখেছিলেন। তারা প্রতিদিন এটা থেকে বাঁচার জন্য নিজেকে প্রশিক্ষণ দিতেন। এই মানসিক বিচ্যুতি বিপজ্জনক। এটা তোমার নিজের নিয়ন্ত্রণ হারানোর দিকে নিয়ে যায়। যখন তুমি নিজের মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারো না, তখন তোমার চিন্তা অন্যদের দ্বারা পরিচালিত হয়। তোমার শক্তি এমন জিনিসে নষ্ট হয় যা আসলে গুরুত্বপূর্ণ নয়। তোমার নীতিমালা অবিরাম বিভ্রান্তির স্রোতে ধীরে ধীরে ম্লান হয়ে যায়। এটা কোনো বিমূর্ত কথা নয়, এটা তোমার জীবনকেও প্রভাবিত করে। সমালোচনার জবাব দাও। এটা প্রভাব ফেলে তুমি শুরু করা কাজ শেষ করো কিনা। এটা প্রভাব ফেলে তুমি কতটা বিশ্বাসযোগ্য সেটা। স্টোইক দার্শনিকরা তাদের চিন্তাধারায় কঠোর ছিল। মার্কাস অরেলিয়াস প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিত, তুমি বাধ্য নাও কোনো সিদ্ধান্ত নিতে। এটা সে নিজের জন্য লিখেছিল, অন্যদের জন্য নয়। এটা ছিল নিজের মনকে স্থির রাখার একটা উপায়। সে বুঝত মন দ্রুত প্রতিক্রিয়া দেয়,
আর বুঝতো দ্রুত প্রতিক্রিয়ায় অনেক সময় মিথ্যা লুকিয়ে থাকে। তোমার সবকিছুই বিশ্লেষণ করা লাগবে না, তুমি শুধু পর্যবেক্ষণ করো, কোনো সিদ্ধান্ত ছাড়াই। চাইলে তোমার মনোযোগ সরিয়ে নিতে পারো। মনোযোগ নিয়ন্ত্রণ করা স্টোইক দর্শনের সবচেয়ে কঠিন একটা অংশ। এটা করতে হলে নিজেকে ভালোভাবে বুঝতে হবে। তোমার ভাবনাগুলো ছড়িয়ে পড়ার আগেই ধরে ফেলতে হবে। দেখতে হবে ভাবনাগুলো কেমন ভাসছে, কোন দিকে যাচ্ছে। যে স্বাভাবিক প্রতিক্রিয়ায় তোমার মন যে জোরালো বা ট্রেন্ডিং জিনিসগুলো গ্রহণ করে, সেটা বাধা দিতে হবে। বুঝতে হবে কখন আবেগ তোমার তথ্যের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। শিখতে হবে থামতে, আর সেই থামানোর মধ্যে প্রতিক্রিয়ার বদলে নীরবতা বেছে নিতে। সেই নীরবতা মানে কিছু নেই বা অনুপস্থিতি নয়, সেটা হলো উদ্দেশ্য নিয়ে উপস্থিত থাকা। এটা এমন এক শক্তি যা কোনো আওয়াজ ছাড়াই কাজ করে। এক এমন জগতে যেখানে চাহিদার অভাব নেই, মনোযোগ রক্ষা করা একটা বিরল স্বনিয়ন্ত্রণের কাজ হয়ে ওঠে। যে ব্যক্তি বিশৃঙ্খলার মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে সে ভাগ্যবান নয়, সে প্রশিক্ষিত। সে তার সচেতনতার প্রতিটি মুহূর্ত পৃথিবীর কাছে ঋণী নয়। সে সেই সচেতনতাকে ফিরিয়ে দেয় যা সত্যিই গুরুত্বপূর্ণ, কাজকে, ভূমিকাকে, সেই মূল্যকে যা সে আগে থেকেই বেছে নিয়েছে। এভাবেই একজন স্টোইক তার অন্তরকে আক্রমণ থেকে রক্ষা করে। স্টোইক পৃথিবী থেকে অদৃশ্য হয় না, সে ইচ্ছাকৃতভাবে আবার সে জগতে প্রবেশ করে। সে কম কাজ করে, কিন্তু আরও তীব্রতায়। ওরা সহজে বিভ্রান্ত হয় না, কারণ ওরা একটা গঠনমূলক ভিত্তিতে মজবুতভাবে টেকে থাকে। ওদের মন হয়ে যায় একটা শক্ত দুর্গ, ওদের মনোযোগ হয়ে যায় একটা হাতিয়ার, ওদের জীবন হয়ে ওঠে লক্ষ্য নিয়ে জীবনের প্রমাণ। এই লুকানো স্তরটা স্টোইক চর্চারই, যার ওপর পুরো দর্শনটা শক্তিশালী হয়। এটা না থাকলে বাকিটা ভেঙে পড়ে। চ্যাপ্টার 4। সংযম মানে হলো যথার্থতা, অস্বীকার নয়। অনেক সময় সংযমকে ভুল বুঝে গ্রহণ না করার মর্মে নেওয়া হয়। এটা ভুলভাবে প্রত্যাখ্যান, নিয়ন্ত্রণ বা এড়ানোর সঙ্গে মিশ্রিত হয়। স্টোইকরা এটা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেছিল। সংযম হল সঠিকভাবে জিনিসগুলো ব্যবহার করার দক্ষতা। এটা স্পষ্টতা আর সমানুপাতে জড়িত থাকার ক্ষমতা। সংযম মানে আনন্দের অভাব নয়, এটা হলো আনন্দকে তার সঠিক স্থানে রাখার ক্ষমতা। সংযম মানে মন ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে, ইচ্ছার কাছে দাসত্ব করে না। যখন আকাঙ্ক্ষা বেশি চায় তখনও শৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত। এটা এমন জায়গায় নিয়ম আনে যেখানে সাধারণত অতিরিক্ততা বাড়ে, যেমন কথা বলা, খাওয়া দাওয়া, মালামাল, আকাঙ্ক্ষা, বিনোদন। একজন স্টোইক সংযমকে নিয়ম হিসেবে নয়, বরং স্পষ্টতার প্রতিফলন হিসেবে চর্চা করে। সে অভিজ্ঞতাকে বাদ দেয় না, সে সেটাকে মানসিকতা আর সততার সঙ্গে মানিয়ে নেয়। স্টোইক কোনো আকাঙ্ক্ষা বা আনন্দকে ভয় পায় না, সে সেগুলোকে খেয়াল করে, ব্যবহার আর অপব্যবহারের মধ্যেকার সীমা ঠিক করে। লক্ষ্য রাখে কখন ইচ্ছা সুস্থ থেকে ক্ষতিকর দিকে চলে যায়, দেখে কোন অভ্যাসগুলো অকারণে চাহিদা তৈরি করে, চিন্তা করে কি কি জিনিস সে ছেড়ে দিতে পারে কোনো ক্ষতি ছাড়াই। তার পছন্দগুলো এমনভাবে সাজায় যা শৃঙ্খলা, মনোযোগ আর যুক্তির পক্ষে যায়। সংযম বিচার ক্ষমতাকে তীক্ষ্ণ করে। যখন তুমি চাও আর দরকারের মধ্যে পার্থক্য বুঝতে পারো, তখন প্রয়োজন বুঝলে তোমার সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়। যখন তুমি তোমার শরীরকে শিখিয়ে দাও কখন থামতে হবে, তখন তোমার মস্তিষ্ক শক্তিশালী হয়। যখন তুমি শুধু সেই কথা বলো যা স্পষ্টতা আনে, তখন তোমার কথার ওজন বাড়ে। এটাই সংযম আর শক্তির সম্পর্ক। এটা তোমাকে তোমার নিজের লোভে দুর্বল হতে দেয় না। সংযম মানে জানা কতটুকুই যথেষ্ট। একজন স্টোইক তখনই খায় যখন শরীর চালানোর মতো খাবার পায়, মনের খিদে মেটানো নয়। সে কথা বলে স্পষ্ট হতে, শুধু শোনা হতে নয়। সে বিশ্রাম নেয় শক্তি ফিরিয়ে আনতে, সমস্যার থেকে পালানোর জন্য নয়। সে সবকিছুর মধ্যে সামঞ্জস্য খোঁজে, কেননা সমতা বিচারকে সমর্থন করে। সে অন্ধভাবে অভ্যাস অনুসরণ করে না, সে পরীক্ষা করে দেখে। প্রতিটি কাজ কী ফল দেয় সেটা দেখে দরকারি জিনিসগুলো রাখে। সে ট্রেন্ড, সুবিধা বা আসক্তির পিছে ছুটে বেড়ায় না, তার পথ প্রদর্শক হল উদ্দেশ্য। অতিরিক্ত কিছু রুটিনের আড়ালে লুকিয়ে থাকা সহজ। স্টোইকরা অন্যরা যা মেনে নেয় সেটা ভালো করে দেখে। সে নিজের আচরণ পর্যালোচনা করে লজ্জিত হওয়ার জন্য নয়, বরং কাঠামো মজবুত রাখার জন্য। সে জানে অতিরিক্ততা দুর্বলতার দিকে নিয়ে যায়। যা এক সময় ছিল পছন্দ তা হয়ে যায় আসক্তি, যা ছিল হাতিয়ার তা হয়ে যায় ফাঁদ। সে তা হতে দেয় না, ব্রেকডাউনের জন্য অপেক্ষা করে। সে সময় মতো ঠিক করে, সে সতর্ক থাকে। সে বুঝে বেড়ায় কখন পুনরাবৃত্তি আর কখন নির্ভরতা হয়। সে খেয়াল রাখে কি সময় নষ্ট করে আর কি সময়কে শক্তিশালী করে। সে নিজেকে শেখায় কখন পছন্দ আশায় পরিণত হয় আর কখন আশা দাবি হয়ে যায়। স্টোইক দার্শনিক জানে স্বাধীনতা আসে স্বেচ্ছায় নির্ধারিত সীমার মধ্যে থেকে। যদি কিছু তোমার মনোযোগ দখল করে, সেটা তোমার ইচ্ছার একটা অংশ দখল করে। সংযম ইচ্ছাকে রক্ষা করে। সংযম চর্চা করা মানে জীবনকে অস্বীকার করা নয়, এটা আরও গভীর, এটার প্রতি দায়বদ্ধ থাকা।
স্টোইক মানুষ গুরুত্বপূর্ণ জিনিসগুলোর জায়গা করে দেয়, যেগুলো জরুরি নয় সেগুলোকে সীমাবদ্ধ করে। সে নিজের সময় মুক্ত রাখে, শক্তি তীক্ষ্ণ করে আর সঠিক সীমানার মধ্যে থেকে শান্তি রক্ষা করে। এটা কোনো কঠোরতা নয়, এটা সচেতন সিদ্ধান্ত। এটা জোর করে নয়, বরং মনোযোগ দিয়ে জীবনযাপনের সুযোগ দেয়। প্রতিদিন নতুন নতুন সুযোগ আসে, নতুন ইচ্ছা আসে, নতুন বিভ্রান্তি আসে। এগুলো আসে নানা রূপে: অনুরোধ, প্রলোভন, অভ্যাস, দাবি এবং প্রত্যাশা হিসেবে। কিছু বাহ্যিক, কিছু অন্তর্নিহিত। প্রত্যেকটি তোমার সময়, শক্তি বা মনোযোগ দাও। স্পষ্ট বিচার বুদ্ধি না থাকলে এগুলো তোমার দিনকে বাধাহীনভাবে ভর্তি করে ফেলে। সংযম না থাকলে এগুলো তোমার অগ্রাধিকার থাকা উচিত এমন জায়গা দখল করে নেয়। একজন স্টোইক সংযমের সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। সে প্রথমেই থেমে যায়। সে যা আসে তা মূল্যায়ন করে, প্রতিটি বাধ্যের খরচ মাপে। সে জিজ্ঞেস করে এটা স্পষ্টতাকে সাহায্য করে নাকি বিঘ্নিত করে। সে প্রতিটি সুযোগকেই বাধ্যতামূলকভাবে দেখে না, প্রতিটি ইচ্ছাকেই কাজ করার সংকেত ভাবে না, প্রতিটি বিভ্রান্তিকেও নিরীহ ভাবে না। সে যা সামনে আসে তা ছাঁকনি দিয়ে দেখে, সে বেছে নেয়। যা মিলে যায় তাই নেয়, যা গঠনের সাথে মানায় না সেটা ঠেলে দেয়, যা মানায় সেটা বিবেচনা করে। মাপে মূল্য, পরিমাণ নয়। এমন অভ্যাস গড়ে তোলে যা মনোযোগ বাড়ায়, এমন অভ্যাস ভাঙে যা আসক্তি তৈরি করে। জানে প্রতিটা সিদ্ধান্ত একটা ধাঁচ তৈরি করে, আর প্রতিটা ধাঁচ পরেরটা গড়ে তোলে। জীবন্ত বোধ করতে নতুনত্বের প্রয়োজন হয় না তার, দরকার থাকে দিক নির্দেশনা। নিজের পছন্দের কাজেই সে সময় দেয়, নিজের উদ্দেশ্য পূরণের জন্য চিন্তা আর কাজের জায়গা রাখে। এটাই সংযমের কাজ, চিন্তায় সঠিক অনুপাত। আরও আচরণ নিয়ে ভাবেন না, অযথা গোলমাল করার জিনিসগুলো তিনি ছেড়ে দেন। প্রতিটা কণ্ঠস্বরের সাথে ঝগড়া করেন না, প্রতিটা আকাঙ্ক্ষার পিছনে দৌড়ান না। তিনি খেয়াল করেন তার শক্তি কোথায় যাচ্ছে আর সেটা ফিরে নেন। তিনি নীরবতাকে সম্মান করেন, সরলতাকে সম্মান করেন। একজন মানুষ হিসাবে নিজের সীমাবদ্ধতাকে সম্মান করেন। সময় তো সীমিতই, মনোযোগও সীমিত। সেগুলো সহজে দিয়ে দিতে চান না। তিনি উপভোগ করতে পারেন, তবে তার উপর নির্ভরশীল নন। তিনি লোভের আধিপত্যে নেই, বিরক্তির নিয়ন্ত্রণে নেই। তিনি আনন্দকে গ্রহণ করেন, কিন্তু সেটা তাকে নিয়ন্ত্রণ করতে দেয় না। এটা তাকে নেতৃত্ব দেয়। সে বিশ্রাম নিতেও পারে, কিন্তু সেটা তাকে দুর্বল করে না। সে পৃথিবীতে সক্রিয় থাকে, কিন্তু পৃথিবীর কাছে জড়িয়ে পড়ে না। সে একটা স্পষ্ট লক্ষ্য নিয়ে কাজ করে, আর সেই লক্ষ্যই নির্ধারণ করে সে কি মেনে নেয়। তার স্বাধীনতা বিচ্ছিন্নতা থেকে আসে না, এটা আসে নিজের নিয়ন্ত্রণ থেকে। জীবন্ত অনুভব করতে তার অতিরিক্ত কিছু দরকার হয় না। সে বুঝে যে স্পষ্টতা আসে নিয়মিততায়, বিশৃঙ্খলার মধ্য থেকে নয়। সে তার মনোযোগ শোরগোলের বদলে গভীরতার দিকে নিয়ে যায়। সে তার সামনের কাজকে সম্মান করে। সে সরলতার মূল্য বোঝে। সে অতিরিক্ত কিছু ছাড়াই জীবন কাটায়। সে মধ্যমা মার্গে গভীরতা খুঁজে পায়। রাস্তা, সেই জায়গা যেখানে কাজ সচেতনভাবে করা হয় আর অনুভূতি থাকে স্থির। এটি হল ধৈর্যের নীরব দক্ষতা। এটা প্রশংসার দাবি করে না, দেখানোর দরকার পড়ে না। এটা সবার মেলবন্ধন ধরে রাখে। এ থেকেই স্বাধীনতা সম্ভব হয়। অধ্যায় 5। শৃঙ্খলা মানে নিজের ভেতরের সামঞ্জস্য। শৃঙ্খলা হল সেই কাঠামো যা তোমার নৈতিকতার ভিত্তি সমর্থন করে। এটা সিদ্ধান্তের প্রয়োগ, এটা বাইরের প্ররোচনার ওপর নির্ভর করে না। এটা ধারাবাহিকতা থেকে গড়ে ওঠে। স্টোইকরা শৃঙ্খলাকে মান আর আচরণের মধ্যে সামঞ্জস্য হিসেবে বুঝত। এটা অনুপ্রেরণায় তৈরি হয় না, এটা তৈরি হয় বারবার করার মাধ্যমে। নিয়মিততা বিশ্বাসযোগ্যতা তৈরি করে। এটা তোমার কাজগুলোকে নিজের কাছে সহজেই বুঝতে সাহায্য করে, দ্বিধা কমায়। চেষ্টা করার সাথে তোমার সম্পর্ক মজবুত করে। যখন তুমি নিয়ম মেনে কাজ করো, তখন জানো কেন কাজ করছো। তোমাকে বোঝানোর দরকার পড়ে না, মেজাজের ওপর নির্ভর করতে হয় না। সিদ্ধান্ত তো আগেই নেওয়া হয়ে গেছে, এখন শুধু সেটাকে বাস্তবায়ন করলেই হয়। একজন ধৈর্যশীল ব্যক্তি প্রস্তুত হবার জন্য অপেক্ষা করে না। সে যা করতে হবে তা দিয়ে শুরু করে। একবার সিদ্ধান্ত নেয়, তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করে। তার পরিচয় মনের ওঠানামার ওপর নয়, এটা গঠিত হয় কাঠামোর ওপর। পরিস্থিতি বদলেলেও তার কাজ একদম স্থির থাকে। এই স্থিরতা কোনো দুর্ঘটনা না, এটা সচেতন সিদ্ধান্তের মাধ্যমে তৈরি হয়। প্রতিটি শৃঙ্খলার কাজ স্পষ্টতা আরও মজবুত করে। স্টোইক তার দিনটা ভাগ করে নেয়, দায়িত্ব আর কাজের ওপর ভিত্তি করে। নিজের সঙ্গে প্রতিদিনের ঝগড়া করার দরকার পড়ে না তার। সকালে উঠে ভাবতে হয় না যে আজ ট্রেনিং করবে, চিন্তা করবে নাকি কাজ করবে। সবটাই আগেই ঠিক থাকে। এতে অপ্রয়োজনীয় শক্তি নষ্ট হয় না। নিজেদের অজুহাত নিয়ে দরকষাকষি করার দরকার পড়ে না। এটা ধৈর্য ধরে চলার ক্ষমতাকেই আরও বাড়িয়ে তোলে যখন কাজগুলো একঘেয়ে বা কঠিন মনে হতে পারে। শৃঙ্খলা স্টোইকের জন্য চাপ সহ্য করার শক্তি দেয়। এটা কমিটমেন্টকে একটা রূপ দেয়। এটা ইম্পালসের হাত থেকে উদ্দেশ্যকে বাঁচায়। প্রতিদিন ইচ্ছা করে এগোয়া হয়, কাজগুলো আবেগ নিয়ে ঝামেলা না করে করা হয়। মন জিজ্ঞেস করে না এখন চালিয়ে যেতে ইচ্ছে হচ্ছে কিনা। শরীর ঠিক যা করা উচিত তার সাথে সঙ্গতি রেখে চলে। এভাবেই স্টোইক বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। বিশ্বাসযোগ্য মানুষ চাপের নিচে ভেঙে পড়ে না,
সে শান্তি আর বিশৃঙ্খলার মধ্যে একই প্রক্রিয়া ধরে রাখে। এটা কোনো রকম প্রতিক্রিয়া নয়। পরিস্থিতি যাই হোক, এটা একটা প্রশিক্ষিত প্রতিক্রিয়া। অস্থায়ী বাধায় সে হতাশ হয় না। আবেগ তীব্র হলে গঠন ছেড়ে বেরিয়ে যায় না। সে নিজের অবস্থান ধরে রাখে, নিজের অগ্রাধিকার রক্ষা করে। যে মানুষ আত্মসংযমহীন সে ভাসতে থাকে, আরামের পেছনে লেগে থাকে, বাধা এড়ানোর চেষ্টা করে, সহজে পথ বদলায়। চাপ বাড়লে তাদের মানদণ্ড ভেঙে পড়ে। ধৈর্যশীল মানুষ এই দুর্বলতা দূর করার জন্য নিজেকে প্রশিক্ষণ দেয়। সে অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ চায়, নিজের প্রবণতাগুলো খুঁটিয়ে দেখে, আগেই সিদ্ধান্ত নেয়, তারপর নিজের অবস্থান টিকিয়ে রাখে। ছোট ছোট আপস থেকেই ভাষা শুরু হয়। আত্মনিয়ন্ত্রণ এই ফাঁকগুলো বন্ধ করে দেয়। এটা বজায় রাখা হয় ইচ্ছার বদলে নিয়ম কানুন বেছে নিয়ে। এটা পরিচয়কে শক্তিশালী করে, কারণ এটা মূল্যবোধকে কাজে যুক্ত করে। একজন স্টোইক প্রতি সপ্তাহে নতুন পদ্ধতির ওপর নির্ভর করে না। সে যা কাজ করে তা বারবার করে। সে এমন একটা ছন্দ তৈরি করে যা বারবার পরিবর্তনের দরকার পড়ে না। সে বুঝে যে পুনরাবৃত্তি দক্ষতা গড়ে তোলে, আর দক্ষতা পরিচয়কে আরও মজবুত করে। আত্মনিয়ন্ত্রণ করতে হলে তোমাকে পরিষ্কার সীমা ঠিক করতে হবে, অগ্রাধিকার নির্ধারণ করতে হবে, অপ্রয়োজনীয় অপশনগুলো বাদ দিতে হবে। তোমার দিনটা এমনভাবে সাজাতে হবে যাতে ঝামেলা কম লাগে। তুমি দক্ষতার পেছনে দৌড়াও না, তুমি অনুসরণ করো। পরিষ্কার ভাবা, তুমি নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখো, কারণ ভাঙলে নিজের চেনা দুর্বল হয়। প্রতিবার যখন তুমি সেটা মানো, তখন তোমার অনুশাসন শক্ত হয়। তুমি দিনের পরিকল্পনা আগেই করো। তুমি ঠিক করো কি গুরুত্বপূর্ণ আর কি নয়, আর অবাঞ্ছিতগুলো সরিয়ে ফেলো। তুমি ঠিক করো কখন কাজ করবে, আর সেই সময়ে কোনো বিঘ্ন ঘটতে দাও না। তুমি খেয়াল রাখো কি তোমার মনোযোগ নষ্ট করে। তুমি যন্ত্রপাতি আর রুটিনগুলো সহজ করে ফেলো, সিস্টেমকে ওভারলোড করো না। তুমি সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি কমিয়ে নিজের কাজগুলো আরও মজবুত করো। সময় আর জায়গা নির্দিষ্ট করে অনিশ্চয়তা দূর করো। এই ছোট ছোট কাজগুলো মিলিয়ে বড় কাজের জন্য সহায়তা করো। তুমি একটা মূল নীতি দিয়ে শুরু করো, সেটাকে একটা আচরণের সাথে যুক্ত করো। পরীক্ষা করো, ঠিক করো। যেইটা মূল্য ও কাজের মাঝে সম্পর্ক ভাঙে সেটা সরিয়ে ফেলো। সহজ করো। আদর্শ পরিস্থিতির ওপর নির্ভর করো না, যা আছে তাই নিয়ে কাজ করো। প্রতিদিন কাজে ফিরে আসো, ধারাবাহিকতা লক্ষ্য করো। তোমার মস্তিষ্ককে তোমার তৈরি কাঠামো মানতে শিখাও। নিজের প্রক্রিয়ার ওপর বিশ্বাস করে তোলো। একসময় একটা ক্ষেত্র উন্নত করো। গুরুত্বপূর্ণ কাজেই মনোযোগ দাও। যা মনোযোগ ছড়ায় সেটা বাদ দাও। একটা এমন রিদম তৈরি করো যা স্থির থাকে, চাপ দেয় না। তুমি সিস্টেমটা সপ্তাহে একবার রিভিউ করো আর ছোট ছোট পরিবর্তন আনে। নিজের ইনপুট মনিটর করো, ফোকাস নিয়ন্ত্রণ করো, আর মনোযোগ হারালে আবার সেই বেসলাইনে ফিরে আসো। এভাবেই তুমি ধারাবাহিকতা ট্রেনিং দাও। এভাবেই তুমি আবেগের প্রতিক্রিয়া কমিয়ে আনো। সন্ধ্যায় নিজেকে রিফ্লেক্ট করাটা এই ট্রেনিংয়ের অংশ। তুমি দেখো কোথায় সফল হয়েছ আর কোথায় পিছিয়ে গেছ। প্রক্রিয়াটা অ্যাডজাস্ট করো। অজুহাত দাও না, ঠিক করো, ফিরে আসো। স্টোইক পারফেকশন আশা করে না, সে ধারাবাহিকতা আশা করে, সে চেষ্টা আশা করে, সে অপেক্ষা করে ধারাবাহিকতা। প্রতিফলন কোনো মূল্যায়ন না, এটা একটা পরিমার্জনার কাজ। তুমি লক্ষ্য করো কিভাবে কাজ নীতির সাথে মিলেছে, কোথায় মনোযোগ হারিয়েছিল সেটা দেখো, যেখানে কাঠামো ভেঙে পড়েছিল চিহ্নিত করো, তুমি সংশোধন করো। এভাবেই তুমি প্যাটার্ন দুর্বল হওয়া থেকে রুখে দাও। এভাবেই তুমি এক নিয়মিত জীবনযাপন করো। প্রতিফলন সচেতনতা বাড়ায়, এটা সঠিকতা বাড়ায়, এটি কারণ এবং ফল শিখায়, এটা লজ্জা ছাড়াই আত্মসংশোধন সম্ভব করে তোলে। তুমি ইনপুট, প্রতিক্রিয়া, ফলাফল দেখে বোঝো। নিজের কাঠামো নিয়ে ভাবো, পক্ষপাত ছাড়াই। তুমি কাজগুলোকে উদ্দেশ্যের সঙ্গে তুলনা করো, এতে তোমাকে ফিডব্যাক মেলে। সেই ফিডব্যাক তোমার পরবর্তী সিদ্ধান্ত গড়ে তোলে। প্রতিটি পর্যালোচনা পরের দিনটাকে আরও সচেতন করে তোলে। এই ভিতরের সামঞ্জস্যই শৃঙ্খলাকে টেকসই করে। এটা শুধুমাত্র ইচ্ছাশক্তির ওপর নির্ভর করে না, এটা রিদমের মাধ্যমে বজায় থাকে। ওঠো, কাজ করো, ভাবো, ঘুমাও। প্রতিটি ধাপ পরেরটাকে সমর্থন করে। একজন স্টোইক শৃঙ্খলাবদ্ধ হয় কারণ সে বিশেষ, সেটা নয়। সে প্রতিদিনকে অনুশীলন হিসেবে নেয়। সে বুঝে যে ছোট ছোট কাজেরও গুরুত্ব আছে। দৈনন্দিন গঠনে এইভাবে চরিত্র গড়ে ওঠে এমন একটা পরিবেশে। পরিচয় তৈরি হয় ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে। আবেগের প্রতিবাদ বারবার করার ফলে ধীরে ধীরে কমে আসে। স্পষ্টতা বাড়ে কাজের মাধ্যমে। স্টোইক এক ধরনের ব্যবস্থা তৈরি করে যা এটাই সমর্থন করে। এটা একান্তই একটা নীরব ব্যক্তিগত চেষ্টা। এটা ধীরে ধীরে এবং স্থিরভাবে হয়। এটা টেকসই করে গড়ে তোলা হয়। এভাবেই নিয়মিততা জীবনের একটা অংশ হয়ে ওঠে। নিয়ম মানা প্রমাণ যে তুমি নিজের দিশা নিয়ন্ত্রণে রেখেছ। এটা প্রমাণ যে তোমার দার্শনিক মতবাদ সত্যি। এভাবেই তুমি নিজেও আর পৃথিবীকেও দেখাও তোমার মূলনীতি ঠিক আছে। সক্রিয়, তাত্ত্বিক নয়। এই কাজটা খুব কম মানুষ দেখে, কিন্তু এই কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা তীব্রতা দিয়ে নয়, স্থিতিশীলতা দিয়ে নির্ধারিত হয়। স্টোইক এই কাঠামোকে মূল্য দেয়,
কারণ এটা জীবনকে সুশৃঙ্খল, মনোযোগী আর কাজে লাগার মতো রাখে। এই সমন্বয় ছাড়া বাকি সব অনুশীলনের ভিত্তি থাকে না। অধ্যায় 6, শক্তির উপর নির্ভরশীল ধৈর্য। ধৈর্য মানে কঠিন সময়েও স্থির থাকা। এটা হলো নিজের মূল্যবোধের সঙ্গে মিল রেখে চলতে পারার ক্ষমতা, যেই কোনো আবেগের প্রভাব ছাড়াই। চাপ, অস্বস্তি বা বাইরের পরিস্থিতি। স্টোইকরা ধৈর্যকে প্যাসিভভাবে টিকে থাকার চিন্তা হিসেবে দেখে না, বরং এটি অ্যাক্টিভলি লেগে থাকার সিদ্ধান্ত হিসেবে দেখে। জীবনে ক্লান্তি, কষ্ট, প্রত্যাখ্যান, ব্যর্থতা আর ক্ষতি থাকবে। এগুলো কোনো ভুলের লক্ষণ নয়, এগুলো মানুষের জীবনের স্বাভাবিক অংশ। স্টোইকরা এটা বগল দিয়ে নেয়, গর্জন করে না। সে পৃথিবী থেকে আরাম চায় না, সে নিজের থেকে কাঠামো চায়। সে মানসিকভাবে প্রস্তুত থাকে যে চেষ্টা করার মানে সহজ হওয়া নয়। সে সব ফলাফল নিয়ন্ত্রণ করতে চায় না। সে চায় কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সেটা নিজের নিয়ন্ত্রণে রাখে। অস্বস্তিকে ব্যক্তিগত অন্যায় হিসেবে দেখে না, এটা এমন একটা পরিস্থিতি যাকে মোকাবেলা করতেই হয় বুঝে নেয়। স্টোইক কোনো অজুহাত জুড়ে আরও বোঝা বাড়ায় না, শুধু দরকারি কাজের ওপর মনোযোগ দিয়ে শক্তি সংরক্ষণ করে। সহিষ্ণুতা মানে ব্যথা লুকানো নয়, এটা মানে ব্যথার মাঝেও নিজের কাজ ছেড়ে না দেওয়া। তুমি উঠবে, কাজ করবে, পরিস্থিতি খারাপ হলেও আবার কাজে ফিরে যাবে। স্টোইক ব্যথাকে তথ্য হিসেবে দেখে, যা শেখায় সেটা বুঝে। সে তার প্রতিক্রিয়া মানিয়ে নেয়। সে সব সমস্যাই দূর করার চেষ্টা করে না, সে প্রস্তুত থাকে তা মোকাবেলা করার জন্য। সে ব্যথাকে মূল্যায়ন করে দেখে সেটা কাজ করতে বাধা দেয় নাকি শুধু কঠিন করে তোলে। যদি কাজ করা সম্ভব থাকে তাহলে সে চালিয়ে যায়। সে অস্বস্তিকেই কাজ আটকে দেওয়ার কারণ হিসেবে দেখে না। সে জানে চাপের মধ্যে চেষ্টা করার মাধ্যমে ক্ষমতা তৈরি হয়। সে কষ্টকে কোনো রোমান্টিক ভাবনা দিয়ে দেখে না, সে স্পষ্টভাবে তা বিশ্লেষণ করে এবং শৃঙ্খলার সাথে প্রতিক্রিয়া জানায়। এই অভ্যাস প্রতিদিন পালন করে। সহ্য করার শক্তি আগে থেকেই গড়ে তোলা হয়। এটা গড়ে ওঠে রোজকার অভ্যাস, মনের মধ্যেই বারবার ভাবা আর আবেগের কাছে মাথা নোয়ানোর অস্বীকার থেকে। স্টোইক মানুষ এমন একটা মন তৈরি করে যেটা চাপের মধ্যেও ঠান্ডা থাকতে পারে। সে সমস্যা আসার আগে থেকেই তার জন্য প্রস্তুতি নেয়। এই প্রস্তুতি হয় ভিতর থেকে, গোপনে। সাধারণ জীবনের নীরব মুহূর্তগুলোতে এটা আরও মজবুত হয়। সে কঠিন মুহূর্তগুলোর অভিনয় করে, হারানো, ব্যথা, ক্লান্তি আর দেরি এসব কল্পনা করে। ঘটার আগেই এসব ফলাফল চিন্তা করে সে মানসিক স্থিরতা তৈরি করে। এই রিহার্সাল তাকে পরিচিতি দেয়, পরিচিতি জায়গা দেয়। কাজের জন্য তার প্রতিক্রিয়া তখন পরীক্ষা হয় যখন সবকিছু সহজ থাকে, যাতে কঠিন সময়ে সে ভেঙে না পড়ে। এই প্রশিক্ষণ অদৃশ্য, কিন্তু এর প্রভাব সংকটের সময় স্পষ্ট দেখা যায়। স্টোইকরা এটাকে বলতো প্রিমেডিটেটিও মেলোরুম, মানে দুর্দিনের জন্য প্রস্তুতি। তারা বাধাগুলো কল্পনা করত যাতে যখন কঠিন সময় আসে তারা স্পষ্টভাবে কাজ করতে পারে। এই প্রশিক্ষণ মনকে শান্ত রাখে, আতঙ্ক দূর করে, ধাক্কা কমায়। এটা স্টোইককে বলতে দেয়, আমি এটা আশা করছিলাম, আমি জানি কি করতে হবে। এটা হতাশাবাদ নয়, এটা হলো সচেতনতা। এটা বিচ্ছিন্নতা না, এটা প্রস্তুতি। একজন স্টোইক নির্দিষ্ট সমস্যাগুলো কল্পনা করে প্রস্তুতি নেয়। সে ভাবেন তার নীতিগুলো সেই পরিস্থিতিতে কেমন কাজ করবে, আগে থেকেই ঠিক করে নেয় কিভাবে আচরণ করবে। এতে দেরি কম হয়। যখন হঠাৎ কিছু বদলে যায় তখন শান্ত থাকার শক্তি বেড়ে যায়। প্রতিটি ধৈর্যের কাজ সহনশীলতা বাড়ায়। প্রতিবার চাপের মধ্যে স্থির থাকলে তোমার ভিত মজবুত হয়। তোমার আত্মবিশ্বাস ভেতর থেকে আসে, আর এটা মসৃণ পরিস্থিতির ওপর নির্ভর করে না। তুমি নিজের ওপর বিশ্বাস বাড়াও যে তুমি ঠিকঠাক থাকতে পারবে। ধৈর্য ক্ষমতা বাড়ায়। যা আগে কষ্টসাধ্য ছিল তা এখন সামলানো যায়। যা আগে বিভ্রান্তিকর ছিল তা এখন পরিচিত লাগে। একজন স্টোইক প্রশংসা খোঁজে না, সে চায় সামঞ্জস্য। তার লক্ষ্য শক্তিশালী দেখানো নয়, ধারাবাহিক থাকা। প্রতিটি পরীক্ষায় সে নিজের ভঙ্গিমা আরও সঠিক করে তোলে। প্রতিটা চ্যালেঞ্জে সে নিজের প্রস্তুতি নিশ্চিত করে। এভাবেই অন্তর্দৃষ্টি শক্তি গড়ে ওঠে। ধৈর্য মানে হল অবিরত থাকা। এটি হল উপস্থিত থাকার সিদ্ধান্ত। এটি হল নিজের নীতিমালা ধরে রাখার শক্তি, অসুবিধার মধ্য দিয়ে। একজন স্টোইক এই শক্তি গড়ে তোলে কারণ সে জানে জীবন তাকে পরীক্ষা করবে। সে অপেক্ষা করে না শক্তি গড়ার জন্য, সে প্রতিদিন অনুশীলন করে। প্রয়োজন হওয়ার আগেই নিজের ধার তীক্ষ্ণ করে নেয়। সে সাধারণ দিনের মধ্যেই এই শক্তি গড়ে তোলে। সে ঠান্ডা সইতে শেখে। সে সকালে তাড়াতাড়ি ওঠে, ক্লান্ত থাকা সত্ত্বেও কাজ করে, অপ্রয়োজনীয় কথা বলতে বাধা দেয়। সে দৈনন্দিন প্রতিরোধকে সমস্যা হিসেবে দেখে না, বরং সেটা এক ধরনের সম্পদ মনে করে। প্রতিবার যখন সে সহজ পথের বদলে কাঠিন্য বেছে নেয় তখন তার ধৈর্য আরও মজবুত হয়। এই অভ্যাসগুলো জমে জমে বড় বোঝা সামলাতে তাকে প্রস্তুত করে। পতন। অধ্যায় 7, বিচার করার আগে স্পষ্টতা। স্টোইকরা বিচার করার আগে স্পষ্টতাকে গুরুত্ব দিত। তারা বিশ্বাস করত প্রথম প্রতিক্রিয়া বেশিরভাগ সময় সঠিক হয় না।
যেটা জরুরি মনে হয় সেটা হয়তো গুরুত্বপূর্ণ নয়, যেটা আপত্তিকর মনে হয় সেটা হয়তো ক্ষতিকর নয়, যেটা সত্য শোনায় সেটা হয়তো সঠিক নয়। স্টোইক নিজেকে শেখায় থামতে। সে উপলব্ধি আর প্রতিক্রিয়ার মধ্যে থাকা জায়গা তৈরি করে। সে যুক্তির জন্য সময় দেয় নেতৃত্ব দেওয়ার। স্পষ্টতা শুরু হয় পর্যবেক্ষণ থেকে। স্টোইক তাৎক্ষণিক অর্থ দেওয়ার বদলে যা ঘটছে তা লক্ষ্য করে। সে সত্যকে কল্পনার থেকে আলাদা করে। ব্যাখ্যা দিতে গিয়ে সে কোনো সিদ্ধান্তে পৌঁছায় না, বরং ছোটখাটো ব্যাপারে খেয়াল রাখে। যতক্ষণ পর্যন্ত বেশি কিছু না দেখে সে বিচার দেয় না। সে বোঝে বিশ্বাসী অনুভূতিকে গড়ে তোলে। অনুভূতি বদলতে চাইলে বিশ্বাসটা খতিয়ে দেখতে হয়। মনটা ধীর গতিতে চলতে শিখতে হয়। সে দ্রুত কোনো গল্প তৈরি না করে শুধু পর্যবেক্ষণ করে তথ্য সংগ্রহ করে। সে শরীরের ভাষা দেখে, সে কণ্ঠস্বর শোনে, সময়ের হিসাব রাখে। সে কোনো আচরণ দেখলে কারণ ধরে নেয় না, শুধু মূল্যায়ন করে। সে মুহূর্তটাকে কোনো রায় নয়, একটা রিপোর্ট হিসেবে দেখে। এই অভ্যাস তাকে ভুল নিশ্চিততা থেকে বাঁচায় আর অসম্পূর্ণ তথ্যের ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া। যখন কিছু একটা স্টোইকের শান্তি ভাঙে, সে প্রশ্ন করে, কি হলো? এর মধ্যে কি আমার নিয়ন্ত্রণে? আমি নিজের কাছে কি গল্প বলছি? ওই গল্পটা কতটা জরুরি? এই ধরনের প্রশ্ন ঘটনার আর আবেগের মধ্যে দূরত্ব তৈরি করে। সেই দূরত্বে স্পষ্টতা জন্মায়। সে এই প্রশ্নগুলোকে ব্যবহার করে প্রবৃত্তি থামানোর জন্য। সে ধারণাগুলো চিহ্নিত করে, দেখে এই ব্যাখ্যা কতটা কাজে দেবে। সে জিজ্ঞাসা করে, এই মুহূর্তের প্রতিক্রিয়া কিছু সমাধান করবে কি? এই বিরতিগুলো থামে না, কাজ। ওরা পথ দেখায়, পরবর্তী পদক্ষেপের দিশা দেয়, পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রোধ করে, অপ্রয়োজনীয় কথা বলতে বাধা দেয়, সঠিক পথ বেছে নিতে সময় দেয়। স্পষ্টতা মানে দেরি নয়, এর মানে হল নিখুঁততা। স্টোইক চিন্তাভাবনার পরেই জবাব দেয়। তার উত্তর পরিষ্কার হয়, পরিস্থিতির সঙ্গে খাপ খায়, অহংকারে অতিরঞ্জিত হয় না বা ভয়ে বিকৃত হয় না। এই ধরনের স্পষ্টতার জন্য শৃঙ্খলা দরকার। এটা ঝগড়ার মুহূর্তে তৈরি হয় না, এটা নিয়মিত চর্চার মাধ্যমে গড়ে ওঠে। স্টোইক তার মনকে প্রশিক্ষণ দেয় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিষ্কারভাবে দেখতে। সে প্রতিদিনের কথাবার্তায় এই কাজগুলো করে। যখন হঠাৎ কোনো দাবি আসে, সে হ্যাঁ বা না বলার আগে অপেক্ষা করে। যখন সমালোচনায় অনুভূতি ওঠে, সে নিজের প্রতিরক্ষা করার আগে সেই দাবিটা মূল্যায়ন করে। কেউ খারাপ আচরণ করলে সে উদ্দেশ্য বিচার না করে পরিস্থিতিটা দেখে। এই অভ্যাসগুলো ধীরে ধীরে সাবধানভাবে সাড়া দেওয়ার অভ্যাস করে তোলে। স্পষ্টতার জন্য প্রশিক্ষণ দৈনন্দিন জীবনে হয়। অপমানিত হলে স্টোইক ব্যক্তি তৎক্ষণাৎ পাল্টা আঘাত করে না। সে কথাগুলো বিশ্লেষণ করে, নিজের প্রতিক্রিয়া দেখভাল করে, তারপর সিদ্ধান্ত নেয় প্রতিক্রিয়া জানাবে নাকি চুপ থাকবে। নীরব থাকে, কথা বলতে ইচ্ছে হলে থমকে যায়, তারপর আবার কাজে মন দেয়। পরিকল্পনা ভেঙে গেলে অভিযোগ না করে মানিয়ে নেয়। প্রতিটা মুহূর্তেই সে অনুশীলন করে। অনুশীলনে সে লক্ষ্য করে কখন অনুভূতি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, কত দ্রুত বিচার গড়ে ওঠে তা খেয়াল করে, চিন্তা আর কথার সম্পর্ক বোঝে। সেই প্রক্রিয়াটা ধীর করার চেষ্টা করে, বিচার গড়ে ওঠা পর্যন্ত স্থির থাকতে শেখে। দেরিতে স্বস্তি পায়, নীরবতায় আত্মবিশ্বাসী হয়, শব্দের সঙ্গে প্রতিযোগিতা করে না, কাজের মাধ্যমে ছাঁকনি দিয়ে দেখে। কারণ স্টোইকরা অনুভূতিকে বিচার করার উৎস হিসেবে বিশ্বাস করে না। অনুভূতি শক্তি দেয়, কিন্তু দিক নির্দেশনা নয়। বিচার যুক্তি দ্বারা গড়ে ওঠে। সে তার মনকে অযথা ছুটতে দেয় না, সেটাকে স্থির রাখে। সে জানতে চায় কি জরুরি, আর বাকি সব ফেলে দেয়। সে বোঝে যে অনুভূতি অনেক সময় হুমকি বাড়িয়ে তোলে আর অর্থ বিকৃত করে। সে সেটাকে দেখে, কিন্তু মুখোশ পরে না। সে সেটাকে নিজের সাথে লাগিয়ে রাখে না, সে চাপা দেয় না। সে সেটা বুঝে শেখে, তারপর যুক্তি নিয়ে এগিয়ে যায়। এই পদ্ধতি সে যেন নিজের পছন্দের জন্য জায়গা পায়। অনুভূতি আর প্রতিক্রিয়ার মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে, সেখানেই স্পষ্টতা গড়ে ওঠে। স্পষ্টতা অন্য সব গুণের ভিত্তি। স্পষ্টতা না থাকলে সাহস হয় অযত্ন, স্পষ্টতা না থাকলে সংযম হয় দমানো, স্পষ্টতা না থাকলে ন্যায়ের বিচার হয় পক্ষপাতদুষ্ট। একজন স্টোইক তার স্পষ্টতাকে রক্ষা করে, কারণ সেটাই তার পুরো কাঠামোকে অটুট রাখে। যখন মন পরিষ্কার থাকে, তখন কাজের একটা দিশা থাকে। যখন চিন্তা স্থির থাকে, তখন সিদ্ধান্তের ওজন থাকে। প্রতিটি গুণ নির্ভর করে সঠিক উপলব্ধির উপর। স্টোইক প্রতিদিন এই উপলব্ধি গড়ার চেষ্টা করে। সে কখনো ছাড় দেয় না, এটাকে ভাগ্যের ওপর ছেড়ে দেয় না। সে এটাকে চরিত্র আর শক্তির একটা অপরিহার্য অংশ হিসেবে দেখে। চাপের মুহূর্তে স্টোইক সত্যের কাছে ফিরে যায়। সে অনুমানগুলো ফেলে দেয়, তাড়াহুড়ো সরিয়ে দেয়, যা থাকে সেটাই দেখে। সেখান থেকেই সিদ্ধান্ত নেয়, সেখান থেকেই কাজ করে। এভাবেই সে শান্ত থাকে, এভাবেই সে শক্তি ধরে রাখে, এভাবেই সে নিজের নিয়ন্ত্রণ রাখে যখন পৃথিবী তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। সে শান্তি বাইরের থেকে আশা করে না, নিজের ভিতরে শৃঙ্খলা বজায় রাখে।
সেই ভিতরের শৃঙ্খলাই তাকে সাহায্য করে। অন্যরা যখন আবেগপ্রবণ হয় তখন স্পষ্টভাবে চিন্তা করতে পারা, অন্যরা যখন দেরি করে তখন উদ্দেশ্য নিয়ে এগোতে পারা। এটা নাটকীয় নয়, এটা জোরালো নয়, এটা নিখুঁত এবং টিকে থাকে। অধ্যায় ৮, কথা বলা চরিত্রের পরীক্ষা। স্টোইকরা কথাকে চিন্তার সরাসরি প্রকাশ হিসেবে দেখত। তারা বিশ্বাস করত অসাবধান ভাষা অসাবধান চিন্তার পরিচয়ক। প্রতিটি শব্দ প্রকাশ করে বক্তার মূল্যবোধ, অগ্রাধিকার বা ভুল ধারণা। কথা বলা নিরপেক্ষ নয়, এটা মনের শৃঙ্খলা বা বিশৃঙ্খলা প্রকাশ করে। স্পষ্টভাবে কথা বলতে হলে স্টোইককে স্পষ্টভাবে চিন্তা করতে হবে। সে কথা বলার আগে ভালো করে ভাবে, তারপরই মুখ খোলে। সে কাউকে প্রভাবিত করতে বা উত্তেজিত করতে কথা বলে না। সে এমন শব্দ বেছে নেয় যা তার মূল্যবোধের সঙ্গে মিলে এবং যার একটা উদ্দেশ্য থাকে। সে সহজ কথার বদলে প্রয়োজনীয় কথাই বলে। তার ভাষা স্পষ্টতা, নিখুঁততা আর দায়বদ্ধতায় গড়া। কথা হওয়া উচিত বোঝাপড়ার জন্য, অভিনয়ের জন্য নয়। সে অস্পষ্ট কথা বা আবেগপ্রবণ অতিরঞ্জন এড়িয়ে চলে, অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়, শুধু সেই কথাগুলো বলে যা গুণ বাড়ায়। প্রতিটা বাক্য একটা সিদ্ধান্ত। সে এমন কথা বলে না যা মাত্রা দেখানোর জন্য। উপরে থাকার ছাপ। সে অনুমোদন পেতে কথা বলার চেষ্টা করে না। তার কথা গড়ে ওঠে শোনোয়াদের কাজে লাগার ওপর আর যুক্তির সঙ্গে মিল রেখে। অপ্রয়োজনীয় কথা বলার থেকে চুপ থাকা অনেক সময় ভালো। স্টোইকরা ফাঁকা জায়গা মন্তব্য দিয়ে ভরতে চায় না। তারা নিজেকে বারবার বোঝানোর বা নিজেদের সিদ্ধান্তের জন্য আওয়াজ তোলার লোভে পড়ে না। তারা ভাষা ব্যবহার করে সংযতভাবে, জানে অতিরিক্ত কথাবার্তা বার্তা দুর্বল করে দেয় মেসেজকে। তারা কথোপকথনকে অবিরাম কথা বলা মনে করে না। তারা ব্যাঘাতকে সম্পৃক্ততার সঙ্গে ভুলে যায় না। যখন চুপ থাকা মেসেজ বহন করে তখন তারা চুপ থাকে। কথাগুলো মূল কথাকে ঢেকে দিতে পারে। সে কথোপকথনে ফাঁক রাখে, মনোযোগ ধরে রাখতে। অস্বস্তি দূর করার জন্য কথা বলে না। কিছু বলার মতো গুরুত্বপূর্ণ কিছু থাকলে কথা বলে। সে বুঝতে পারে নীরবতা কথার চেয়ে ভাবকে বেশি স্পষ্টভাবে প্রকাশ করতে পারে। কথা বলার আগে 3টে প্রশ্ন করে, এটা কি সত্য, এটা কি দরকারি, এটা শোনোয়ালার জন্য কি উপকারী। এই প্রশ্নগুলো তাকে গসিপ, অতিরঞ্জন বা খালি মতাময় থেকে দূরে রাখে। এগুলো চিন্তা আর প্রকাশের মধ্যে একটা বাধা তৈরি করে। এই শৃঙ্খলা তাকে রক্ষা করে। বক্তার সততা আর শ্রোতার সময়ের মূল্য বুঝে কথা বলা উচিত। সত্যতা বিচার করা হয় যুক্তির মাধ্যমে, প্রয়োজনীয়তা নির্ধারণ হয় উদ্দেশ্যের উপর, লাভ বা ক্ষতি দেখা হয় স্পষ্টতার দৃষ্টিকোণ থেকে, আনন্দ থেকে নয়। এইসব চিন্তা আমাদের প্রতিক্রিয়াশীল কথা বলাকে থামায়, শব্দ কমায়, কথার গুরুত্ব বাড়ায়। এই প্রশ্নগুলো ব্যবহার করে একজন স্টোইক তার কথাকে নিজের আদর্শের সাথে মিলিয়ে রাখে। অপ্রয়োজনীয় শক্তি অপচয় বা লাফিয়ে কথায় সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকে। কথা বলার সময় স্টোইক তার স্বরের সাথে উদ্দেশ্য মেলায়। দ্বন্দ্বের সময় শান্তভাবে কথা বলে, সরাসরি কথা বলে যখন উলঝন। যখন আবেগ বাড়ে সে ধীরে ধীরে কথা বলে। কথা বলার ছন্দই মনের অবস্থা বোঝায়। নিয়ন্ত্রিত ভাষণ মানে নিয়ন্ত্রিত চিন্তা। সে জানে গতি আর স্বর তার অন্তরের অবস্থা প্রকাশ করে। দ্রুত কথা অ্যাংজাইটি বোঝায়। কঠোর ভাষণ উত্তেজনা প্রকাশ করে। ভুলভাল কথা মানে মন ভাসমান। সে তার কণ্ঠকে প্রশিক্ষণ দেয় স্থিরতা দেখাতে। শান্ত স্বর স্পষ্টতা বোঝায়। পরিমিত গতি চিন্তার পরিচয় দেয়। নিখুঁততা উপস্থিতি প্রকাশ করে। এই অভ্যাস তার কথাতেই গুরুত্ব দেয় আর অন্যদের মনোযোগ দিয়ে শোনার সুযোগ করে দেয়। প্রতিরোধ। স্টোইকরা এমন ভাষা থেকে দূরে থাকে যা বিভাজন সৃষ্টি করে। তারা বিদ্রূপ, চাটুকারি বা অবমাননা এড়িয়ে চলে। তারা জোরে বলার বদলে স্পষ্টতা পছন্দ করে। অভিযোগের বদলে প্রশ্ন করে। উত্তর দেওয়ার আগে মন দিয়ে শোনে, কথা কাটে না। এসব কাজ শৃঙ্খলা দেখায়, আত্মসমর্পণ নয়। তারা আলোচনাকে সম্মিলিত প্রচেষ্টা হিসেবে দেখে। মনোযোগ দিয়ে শোনা তাদের মূল লক্ষ্য। দরকার হলে সংশোধন করে, কিন্তু আক্রমণাত্মক হয় না। শেষ কথা বলার পেছনে দৌড়ায় না। কথায় জোর জবরদস্তি করে জায়গা দখল করে না। তাদের ভাষা ভাবনার জন্য একটা সুযোগ তো দেয়। এটা প্রতিযোগিতা না, নিয়ন্ত্রণের দিকটাই দেখায়। কথা বলাটা হলো সেই জায়গা যেখানে তত্ত্বটা মানুষের সামনে আসে। যে স্টোইক মানুষ বিরক্তি, অতিরঞ্জন বা বিভ্রান্তি ছাড়া কথা বলতে পারে না, সে আসলে যে নিয়মগুলো মেনে চলে বলছে সেগুলো পুরোপুরি মানেনি। কথা বলাটাই হলো আত্মসংযমের পরীক্ষা। এখানে মূল্যবোধগুলো টিকে থাকতে হয়। মুখ থেকে শব্দ বের হবার সঙ্গে সঙ্গেই তারা তাদের পিছনের কাঠামোটা ফাঁস করে দেয়। তারা দেখায় একজন মানুষ কতটা ভালো করে নিজের মন নিয়ন্ত্রণ করে এসেছে। তারা প্রকাশ করে নিয়মগুলো মানা হয়েছে নাকি শুধু মুখস্থ করা হয়েছে। কথা বলাটাই সেই জায়গা যেখানে স্টোইক তার ভাবনাকে শৃঙ্খলাবদ্ধ করে প্রমাণ করে, যেখানে সে কোনো ব্যাখ্যা ছাড়াই আবেগ নিয়ন্ত্রণ দেখায়। ভাষণই তার পিছনের চিন্তার ধারা প্রকাশ করে। এক বাক্যে বোঝা যায় একজন মানুষ কথা বলার আগে থেমেছিল কিনা, নাকি কোনো ভাবনা ছাড়াই প্রতিক্রিয়া দেখিয়েছে। যদি ভাষণ অতিরঞ্জিত, রক্ষাপোষণ বা গোলমেলে হয়, তাতে অভ্যন্তরীণ অগোছালো ভাব প্রকাশ পায়। আর যদি ভাষণ পরিষ্কার, কেন্দ্রীভূত ও প্রাসঙ্গিক হয়, তা গঠনমূলক চিন্তা বোঝায়। একজন স্টোইক তার নিজের কণ্ঠস্বর শোনে,
মনের বিচ্যুতি ধরার জন্য। শব্দগুলো মিথ্যে বলে না, তারা চিন্তার পথ চিহ্নিত করে। ভাষণে দক্ষ হতে চাইলে স্টোইক প্রথমেই মাস্টার চিন্তা করে। সে অনুমানগুলো সরিয়ে দেয়, মানে পরিষ্কার করে, দেখে শব্দগুলো আসলেই দরকার কিনা, ভাষার শক্তিকে সম্মান করে এবং সেটা অযথা ব্যবহার করতে চায় না। এভাবেই একজন স্টোইক মানুষ শক্তিশালীভাবে কথা বলে। সেই শক্তি গড়ে তোলে প্রতিদিন নিজের ভাবনাগুলো পরীক্ষা করে, কথা বলার আগে নিজের চিন্তাগুলো খতিয়ে দেখে, খেয়াল করে কখন অনুভূতি মানে বিকৃত করতে চায়, বার্তাটা সহজ করে ফেলে, যতক্ষণ না শুধু প্রয়োজনীয় অংশটাই থাকে। অস্পষ্ট বা অনির্দিষ্ট চিন্তা ঠিক করে, এমন ভাষা বেছে নেয় যা যুক্তিকে সাহায্য করে, অহংকারকে নয়। প্রত্যেক বাক্য স্পষ্টতা প্রকাশ করার জন্য গড়ে ওঠে। সে প্রতিটা বাক্যকে চরিত্রের একটা সিগন্যাল হিসেবে দেখে, প্রতিটা কথোপকথনকে স্পষ্টতা অনুশীলনের সুযোগ মনে করে। সে সাবধানে শব্দ বেছে নিয়ে চিন্তা তীক্ষ্ণ করে, দরকার পড়লে কথা বলতেও ভয় পায় না, আর যখন নীরবতা ভালো তখন তাড়াহুড়ো করে কথা বলতেও যায় না। এভাবেই তার কণ্ঠস্বর স্থির হয়, তার উপস্থিতি স্পষ্ট হয়, আর তার ভাষণে তার অন্তরে শৃঙ্খলা ফুটে ওঠে। সে অনিরাপত্তা ঢাকতে কথা বলার চেষ্টা করে না, সে দায়িত্ব থেকে পালাতে নীরবতাকে ব্যবহার করে না। তার যোগাযোগে লাগে যে সে সবার সাথে একমত, কখন বলবে, কখন শুনবে আর কখন চুপ থাকবে সবটাই সে জানে। তার আত্মবিশ্বাস কণ্ঠস্বর বা নিশ্চয়তার ওপর নয়, বরং একটা শক্ত পাথরের মতো ভিত্তির ওপর দাঁড়িয়ে। প্রতিটা শব্দ সেই ভিত্তিকে পরীক্ষা করে। এভাবেই ভাষা হয়ে ওঠে একটা নৈতিক কাজ। এটা কোনো সাজসজ্জা নয়, কোনো অভিনয় নয়, এটা হলো আত্মসংযম, বোঝাপড়া আর মূল্যবোধের একটা মাপ। স্টোইক তার মনকে এভাবে প্রশিক্ষণ দেয় যাতে সে যখন কথা বলে শব্দগুলো ভারী হয়। সে ভাষা অপচয় করে না, টোন ধার করে না, সে নির্ভুলতার মাধ্যমে উপস্থিতি তৈরি করে। ভাষণ একলা করে আয়ত্ত করার কিছু নয়, এটা বিচার, অনুভূতি আর ইচ্ছার সঙ্গে জড়িয়ে থাকে। এটা সেই জায়গা যেখানে অন্তরের জীবন দেখা যায়। যখন ভাষণ স্পষ্ট, স্থির আর কাজে লাগে, তখন এটা একটা পরিষ্কার, স্থির আর কার্যকর মনের প্রতিফলন। এটাই স্টোইকদের মানদণ্ড, এটাই তারা নিজেদের ওপর প্রয়োগ করে। অধ্যায় 9, ন্যায়বিচার শুরু হয় দায়িত্ব থেকে। স্টোইকদের কাছে ন্যায়বিচার শুধু আইন বা ন্যায়ের ব্যাপার ছিল না, এটা ছিল অন্যদের প্রতি সক্রিয় দায়বদ্ধতা। সততা, সত্য বজায় রাখা আর কোনো পুরস্কারের আশায় না থেকে সাধারণ কল্যাণের জন্য কাজ করা। ন্যায় শুধু সামাজিক ছিল না, ব্যক্তিগতও ছিল। এটা নিজের কাজের দায়িত্ব নেওয়াই শুরু হয়। স্টোইক লোক দোষ চাপায় না, নিজের সিদ্ধান্ত থেকে যেটা হয় তার জন্য অন্যকে দোষ দেয় না। যেখানে শুধু অস্বস্তি আছে সেখানে আঘাত দাবি করে না, সে সম্পূর্ণ দায়িত্ব নেয় তার কাজ, কথা আর প্রতিক্রিয়ার। এই ভাবনা সঠিক আচরণের ভিত্তি করে তোলে। ন্যায়ের জন্য ধারাবাহিকতা দরকার, স্টোইক লোক সেটা মানে। নিজের জন্য একরকম নিয়ম আর অন্যদের জন্য আরেক রকম নয়। নিজের রাগকে উস্কে দেয় না, অন্যের রাগকে দোষ দেয় না। বিচার দেয় কষ্ট পেয়ে নয়, ন্যায় পালনের দায়িত্ব নিয়ে। আচরণ বিচার করে নীতির ওপর, পছন্দের ওপর নয়। একজন স্টোইকের কাছে ন্যায়পরায়ণতা হলো প্রতিদিনের অভ্যাস। এটা বড় বড় সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তার সহকর্মীদের সাথে কেমন আচরণ করে, অপরিচিতদের সাথে কেমন কথা বলে, পরিবারের কথা কেমন মন দিয়ে শোনে, এসবই দেখা যায়। এটা তার ক্ষমতার ব্যবহার আর দুর্বলতার প্রতি প্রতিক্রিয়াতেও প্রতিফলিত হয়। প্রতিটা কাজই তার নিষ্ঠা বা বিচ্যুতি প্রকাশ করে। যা সঠিক তাই থেকে শুরু করে। সে ছোট ছোট সংশোধনের মাধ্যমে এই অভ্যাস গড়ে তোলে। যখন বেপরোয়া কথা বলার প্রলুব্ধি আসে তখন সে সততা বেছে নেয়। যখন কোনো প্রয়োজন উপেক্ষা করাটা সহজ হয় তখন সে এগিয়ে আসে। ভুল দেখলে সে তা ঠেকানোর জন্য অনুমতি পাবার অপেক্ষা করে না। সে তার যা আছে তা ব্যবহার করে শৃঙ্খলা তৈরি করে। সে নিজের কণ্ঠস্বর ব্যবহার করে সম্মান রক্ষা করে। এসব চেষ্টা শান্ত কিন্তু অবিরত। স্টোইক ন্যায়পরায়ণতাও অনুশীলন করে, ক্ষোভ পুষে না রেখে। সে পুরনো আঘাত নতুন পরিস্থিতিতে নিয়ে যায় না। সে এক ব্যক্তিকে অন্য কারো ভুলের জন্য শাস্তি দেয় না। সে করে প্রতিশোধ নেয় না। সে ক্ষতি হলে স্পষ্টভাবে প্রতিক্রিয়া দেখায়, নিষ্ঠুরতা দেখায় না। এতে সে নিষ্ক্রিয় হয় না, বরং সে ন্যায়পরায়ণ হয়। ন্যায্য হওয়া মানে বিশ্বাসযোগ্য হওয়া। একজন স্টোইক নিজের স্বার্থে অন্যদের সঙ্গে ছলনা করে না, মনোযোগ পেতে অতিরঞ্জন করে না, সুবিধা পাওয়ার জন্য সাহায্য করার ভান করে না। সে তার উদ্দেশ্য পরিষ্কার রাখে, গোপন উদ্দেশ্য আছে কিনা খতিয়ে দেখে। ফলাফলের চেয়ে মিল থাকা বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। ন্যায়ের মূল হল শৃঙ্খলার প্রতি সম্মান। স্টোইক মনে পড়ে শৃঙ্খলা বজায় রাখা দরকার, ভেতরে এবং বাইরে উভয় জায়গায়। মানুষের মধ্যে সে অহংকার ছাড়াই নিজের অবস্থান ধরে রাখে। সে সম্মান পাওয়ার আশায় নয়, নিঃস্বার্থভাবে সেবা করে। কাউকে কখনো নিজের থেকে নিচে দেখে না, আর কাউকে নীতির ঊর্ধ্বে মানে না। এভাবেই সে ন্যায়বিচার সম্মান করে, কথায় নয় বরং ধারাবাহিক যুক্তিসঙ্গত কর্মের মাধ্যমে। অধ্যায় 10, স্টোইক শক্তির লুকানো মূল। স্টোইক পথ দেখানো বাহ্যিক অবস্থা,
প্রশংসা বা অনুমোদনের ওপর নির্ভর করে না। এর শক্তি মনস্তাত্ত্বিক গঠনে লুকিয়ে থাকে। স্টোইক শক্তির উৎস হল নিজের অন্তর্নিহিত জগৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা। মূল হল আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ হল ভাবনা, কাজ আর অনুভূতিকে আবেগের না হয়ে নীতিমালা থেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। যখন সবাই দোল খায় তখন স্থির থাকার শক্তি, অস্বস্তির মধ্যে থেকেও যুক্তি থেকে কাজ করার সিদ্ধান্ত। স্টোইক এই শক্তি চুপচাপ অনুশীলনের মাধ্যমে গড়ে তোলে। এটা প্রতিভার ফল নয়, বারবার করার ফল। স্টোইক শৃঙ্খলের প্রতিটি অংশ এই গোপন পথে সাহায্য করে। মনোযোগ সজাগ রাখা হয়, কথা সাবধানে বলা হয়, কাজ ইচ্ছিত হয়, বিচার স্পষ্টতা আসা পর্যন্ত বিলম্বিত হয়, অনুভূতি অধ্যয়ন করা হয়, আজ্ঞাবহ হওয়া নয়। প্রত্যেকটি অংশ একে অপরকে শক্তিশালী করে, গঠনটা টিকে থাকে। এই শক্তি জোরালো নয়, নাটকীয় নয়। যখন অন্যরা আতঙ্কিত হয় তখনই এটা প্রকাশ পায়, আর ধৈর্যশীল মানুষ শান্ত থাকে। যখন অন্যরা তর্ক করে তখনই দেখা যায় ধৈর্যশীল মানুষ মনোযোগ দিয়ে শোনে। পরিস্থিতি বদলে গেলে ধৈর্যশীল মানুষ নিজের অবস্থান অপরিবর্তিত রাখে। সে নিয়ন্ত্রণ ঘোষণা করতে চায় না, সে সেটা শান্তির মাধ্যমে দেখায়। ধৈর্যশীল শক্তির গোপন মূল হল ইচ্ছা, ভয় বা অনুমোদনের দ্বারা নিয়ন্ত্রিত হতে অস্বীকার করা। এটা হলো যুক্তির নির্দেশনায় জীবনযাপন করার ক্ষমতা। ধৈর্যশীল মানুষ বুঝতে পারে যে পুরস্কার নয়, সদাই নৈতিকতার সঙ্গে জড়িত। প্রশংসা সবসময় শৃঙ্খলার সঙ্গে আসে না, সুনাম সবসময় সততার সঙ্গে মেলে না। তবুও সে নিজের স্থিরতা ধরে রাখে, সে নিজের সামঞ্জস্য রাখে, কারণ এটা তার নীতির প্রতি অঙ্গীকারের প্রতিফলন, প্রতিক্রিয়ার জন্য নয়। সে নিজের পথ ঠিক করে নিজের অভ্যন্তরীণ মানদণ্ড অনুযায়ী। তার মূল্যবোধই নির্ধারণ করে সে কি চায়। তার লক্ষ্যগুলো প্রতিফলিত করে যুক্তির জীবনের সহায়তা। স্টোইক আবেগের দেনাদেনিতে জড়ায় না, সে নিজের মনের নিয়ন্ত্রণ কাউকে দেয় না যারা মিষ্টি কথা বলে বা অবমাননা করে। তার দিশা হল স্থির। সে জানে যখন প্রতি অনুভূতিকে অনুসরণ করা হয় তখন স্পষ্টতা হারিয়ে যায়। তাই চাপের মধ্যে সে শান্ত থাকে। তার ভঙ্গিমা নিজের বাছাই, অন্যের নেওয়া নয়। তার মেজাজ তার আচরণ নির্ধারণ করে না। তার পরিচয় গড়ে ওঠে চিন্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ কর্মের ওপর। এই গঠন তাকে উত্তেজিত করা কঠিন করে তোলে, সহজে প্রভাবিত করা যায় না, পথভ্রষ্ট করা কঠিন। তার প্রতিক্রিয়া এলোমেলো নয়, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে বেছে নেওয়া হয়। তার শক্তি অনুমোদনের ওপর নির্ভর করে না, এটি তার নিজস্ব কাজের ধারাবাহিকতায় নিহিত। অপমানে প্রলোভিত করা যায় না, ঘুষ দিয়ে প্রভাবিত করা যায় না। প্রশংসা পেলে সে অচল থাকে, ফাঁকা মতামতে তার প্রভাব পড়ে না। সে প্রতিক্রিয়া দেওয়ার আগে উদ্দেশ্য বোঝে, অন্যদের প্রভাবকে সে যত্নকারে রক্ষা করে। পছন্দ পেতে সে প্রতিক্রিয়া দেয় না, প্রশংসা পেতে কথা বলে না। সে যুক্তি প্রকাশের জন্য কথা বলে, সত্য খুঁজে শোনে, মনোযোগের জন্য নয়। এই ভাবধারা তার স্বাধীনতা রক্ষা করে। এটা তাকে কোনো ঘরে দাঁড়িয়ে মঞ্চস্থ না করে থাকতে দেয়। এটা তাকে আক্রমাত্মক না হয়ে মতবিরোধ করতে দেয়। এটা তাকে এমন উপস্থিতি দেয় যা বিশাল নয় কিন্তু দৃঢ়। তার লক্ষ্য অন্যদের নিয়ন্ত্রণ করা নয়, নিজের ভিতরে শৃঙ্খলা বজায় রাখা। সে নয়, যদি নীতির দাম দিয়ে খ্যাতির চিন্তা করতে হয় সে তাতে পড়ে না। সে স্থান বা মানুষকে দখল করার পিছনে ছুটে বেড়ায় না। সে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতেই মনোযোগ দেয়। এমন এক ধরনের নিয়ন্ত্রণ গড়ে তোলে যা কেউ ছিনিয়ে নিতে পারে না, কারণ সেটা কখনো অন্যের ভাবনা বা অনুভূতির ওপর তৈরি হয়নি। তার মনোযোগ বিতর্কে নয়, শৃঙ্খলায়, মতামতে নয়, কাঠামোতে। সে বিজয় মাপে না তালি বা প্রশংসায়, বরং সঙ্গতিপূর্ণতায়। আসল পরীক্ষা কখনো নয় কে তার সঙ্গে একমত, বরং পরীক্ষা হয় তার কাজ কি চাপের মধ্যে তার মূল্যের সঙ্গে মিলছে কিনা। সে চুপচাপ অনুশীলন করে, সে নিজের আচরণ পর্যালোচনা করে। সে লক্ষ্য করে বিচার কবে কোথায় গড়িয়ে গেছে। সে আবার সেই মৌলিক বিষয়গুলোতে ফিরে যায়, মনোযোগ, কথা, কাজ, চিন্তা। পুরস্কার না পেলেও সে এটাই করে যায়। এই বারবার করার মধ্য দিয়ে তার পরিচয় তীক্ষ্ণ হয়, নিজের স্থিরতার ওপর বিশ্বাস মজবুত হয়। সে এমন একজন মানুষ হয়ে ওঠে যে দায়িত্ব নিতে পারে, ভেঙে না পড়েই। কঠিন সময়েও নিজের অবস্থান ধরে রাখতে পারে। যখন সবাই চিৎকার করে সে চুপ থাকতে পারে, আর যখন সবাই বিভ্রান্ত হয় সে স্পষ্টভাবে বলতে পারে। সে বোঝে খ্যাতি বদলাতে পারে, কিন্তু নিয়মকানুন অবশ্যই বজায় রাখতে হবে। অনুভূতি উঠতে পারে, কিন্তু গঠনটা অবশ্যই থাকতে হবে। সাফল্য আসতে পারে বা চলে যেতে পারে, কিন্তু আত্মশাসন কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তার শক্তি পরিস্থিতি ভিত্তিক নয়, এটা এমন একটা অভ্যাস থেকে গড়ে ওঠে যার জন্য কোনো অনুমতি লাগে না। তার কাজ অনেক সময় দেখা যায় না, কিন্তু সেটা গভীরভাবে গেঁথে থাকে। এটাই তার শান্তির উৎস। এই জন্যই সে আতঙ্ক ছাড়া প্রতিক্রিয়া দিতে পারে, হ্যাপার ছাড়া কথা বলতে পারে, পোস্তানোর কোনো সুযোগ ছাড়া কাজ করতে পারে। এটাই মূল। এটা সাজসজ্জা নয়, এটা অভিনয় নয়। এটা সেই মূল শক্তি যা সব বাইরের কাজকে গড়ে তোলে। এটা কেউ দেয় না, এটা অর্জিত হয়। এটা নয় দেখানো হয়, এটা প্রমাণিত। এটা তৈরি হয় যখন কেউ দেখছে না,
আর প্রকাশ পায় যখন সবাই প্রতিক্রিয়া দেখায়। এটা পরীক্ষা হয় হুলস্থুলের মাঝে, কিন্তু গড়া হয় নীরবতায়। এটাই স্টোইক শক্তি। এটা কেউ কেড়ে নিতে পারে না, কারণ এটা অন্য কারো থেকে আসে না, এটা নিজ থেকে আসে।